আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি প্রত্যাশা। শুরু করছি এক্সপ্রেস অনলাইন। সোমবার সকাল থেকে প্রায় টানা বৃষ্টি শুরু হয়েছে, যা এখনও অব্যাহত। টানা বৃষ্টির জেরে নদ ও নদীতে জলস্তর বেড়ে গেছে, ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও বার্নপুরে পরিস্থিতি ভয়াবহ। বহু মানুষ ঘরছাড়া। জেলা প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। টানা বৃষ্টি তো আছেই, তার সাথে আর কোন কোন কারণে বন্যা পরিস্থিতি তৈরি হলো দেখব এক্সপ্রেস অনলাইনের অনুষ্ঠানে। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সঞ্জয় দে। দাদা, আপনাকে নমস্কার। আমি আপনাকে মূলত এটাই জিজ্ঞাসা করব প্রথমে, যে আপনার কি মনে হয় যে বন্যা পরিস্থিতির কারণ কি হতে পারে? বন্যা পরিস্থিতি এক তো বৃষ্টি তো আছেই, হ্যাঁ, টানা যদি যেটা বলে সেই মেঘ ভাঙা বৃষ্টি, এরকম বৃষ্টির কারণে শুধু আমাদের এই রাজ্যে না, হ্যাঁ, মুম্বাইতেও হয়েছে, চেন্নাইতেও হয়েছে, বিভিন্ন ইয়েতে রাজ্যেই হয়। তো বর্ষাকালে বিশেষ করে, হ্যাঁ, তো আমাদের রাজ্যেও এটা নতুন কিছু না, এর আগেও হয়েছে। তবে আসানসোল, বিশেষ করে এই আসানসোল বার্নপুরে যেটা হয়েছে এবার, সেটা এত পরিমাণ বৃষ্টি, যেটা লাস্ট হয়েছিল 1999 সালে। তারপরে এত বৃষ্টি আগস্ট মাসে, বিশেষ করে আমি আগস্ট মাসের কথা বলছি, আগস্ট মাসে এত বৃষ্টি চট করে হয়নি। সেই লাস্ট 1999 সালেই হয়েছিল, যেটা বার্নপুরে কাল সকাল 8:30 থেকে আজকে সকাল 8:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 220.8 মিলিমিটার। এটা বার্নপুর আর আসানসোল মিলিয়ে। এবার তার মধ্যে শুধু আসানসোলে হয়েছে 157.5 মিলিমিটার, মানে যেটা খুব বিশাল একটা বৃষ্টিপাত। আসানসোলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে, বিশেষ করে রেলপাড় সবগুলো 29 নম্বর ওয়ার্ডের রেলপাড় আছে, তারপরে ওখানে সোনপাপড়ি গলি আছে, নিউ বস্তি আছে, হ্যাঁ, এই ধরনের অনেক জায়গা সব জলের তলায়। বিশেষ করে নিচু তলার ঘরগুলো, একতলা ঘরগুলো সব জল উঠে গেছে। দোতলায় ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে। গতকাল রাত থেকেই আমরা খবর পেয়েছি যে এখানকার বাসিন্দারা রাতেই যখন জল বাড়তে শুরু করেছে, ওরা বুঝতে পেরে গেছে ঘরে আর থাকা যাবে না, সব দোতলায় চলে গেছে। তো এক তো হচ্ছে এই যে কারণটা, বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হয়, বিশাল বৃষ্টি, টানা 24 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন জল জমে। আর তার সঙ্গে যদি নিকাশি ব্যবস্থা বেহাল হয়, তখন তো আর কিছু করার নেই, তখন তো জল জমবেই। হ্যাঁ, তো সত্ত্বেও আমাদের এখানে দুর্গাপুরে এবার দেখো, দুটো ছবি আলাদা। দুর্গাপুরে বৃষ্টিটা একটু কম হয়েছে, হ্যাঁ, আসানসোলের তুলনায়, কিন্তু এখনও পর্যন্ত দুর্গাপুরের জলটা সেইভাবে জমেনি কোথাও। কিছু কিছু জায়গায় জমেছে, বাকি কিন্তু বেরিয়ে গেছে। আর আসানসোলের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে, ওখানকার যে নিকাশি নালাগুলো, এটা অনেক দিন ধরেই অনেক স্থানীয় বাসিন্দারা বলে আসছিলেন যে বেহাল হয়ে গেছে। তার জেরে আজকে জল কিছুটা জমেছে। আর আরেকটা সবথেকে বড় সমস্যা হচ্ছে যে, যদি এই নদীগুলো, যে দামোদর, অজয়, আমাদের এই এলাকার উপর দিয়ে গেছে, বাঁকুড়ায় কংসাবতী আছে, শিলাবতী আছে, এই ধরনের এই যে নদীগুলো, এই নদীগুলো দীর্ঘদিন ড্রেজিং করা হয়নি, অর্থাৎ এখান থেকে পলি তোলা হয়নি, নদীর বালি তোলা হয়নি। ফলে নদীর যে গভীরতাটা, জল ধারণ করার ক্ষমতাটা, সেটা কমে গেছে। সেটা কমে যাওয়াতে কি হয়, যখনই নদীর একটা পাত্রের মধ্যে, যদি পাত্রের মধ্যে বালি ভরে দেওয়া হয়, পাত্রে জল ধারণ ক্ষমতাটা কমে যায়, হ্যাঁ, অত জল ঢালছি, তাহলে পাত্রটা থেকে উপচে পড়বে। ঠিক একইভাবে নদীর জল ধারণ ক্ষমতাটা কমে যাওয়াতে আজকে এই জল উপচে পড়ছে, জল নিম্ন উপত্যকায়, যে কোন দামোদরের নিম্ন উপত্যকাগুলো ক্রমশ জল স্তর বেড়ে গিয়ে ভেসে যাচ্ছে। আর আসানসোলের ক্ষেত্রে যেগুলো হয়েছে, বা অন্য যে সব জায়গাগুলো বানভাসী
হয়েছে, বিশেষ করে আমি আসানসোল বার্নপুরের কথা বলবো। এখানে কি হয়েছে যে এই জল জমে গেছে, এই জল বেরিয়ে যাওয়ার যে রাস্তা, হাই ড্রেনগুলো বা বড় নিকাশি নালাগুলো, এগুলোর একটা অংশ ভরাট করে পাশে বসতি তৈরি করে ফেলেছে, ফলে নিকাশি নালা সরু হয়ে গেছে। আর হচ্ছে পরিষ্কার নয়, প্লাস্টিক থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আবর্জনা সব নিকাশি নালার উপরে, কোথাও গিয়ে জল বেরিয়ে যেতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে জল জমে পুরো এলাকাটা বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে এইখানে। একদমই। আমি আরেকটাও প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি একটি কথা বেশ বলতেন, কিনা ম্যানমেড বন্যা। এই ম্যানমেড বন্যাটা আসলে কি? ম্যানমেড বলতে মানুষের দ্বারা সৃষ্টি বন্যা। হ্যাঁ, এবার সেটা উনি কেন বলতেন? তখন রাজ্যে তৃণমূলের সরকার চলছে, আর কেন্দ্রে রয়েছে বিজেপির সরকার। তো ডিভিসি, যেটা আমাদের এই অঞ্চলের পাঞ্চেত, মাইথন, তেনুঘাট, এগুলোর যে জল ছাড়া বা ওখান পুরোটাই কন্ট্রোল বাই ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, তারা এটা কন্ট্রোল করে। এবার ডিভিসি যখন জল ছাড়তো, সেই জল মাইথন, পাঞ্চেত, তেনুঘাট, পাঞ্চেত, মাইথন, এগুলো থেকে জলটা চলে আসতো দুর্গাপুর ব্যারেজ। এবার দুর্গাপুর ব্যারেজ থেকে যখন দুর্গাপুর ব্যারেজে জল যতটা আসে ততটা বেরিয়ে যায়। এবার এইখানে যখন জলটা আসে, সেই জলটা বেরিয়ে যাওয়ার পরে নিম্ন দামোদর উপত্যকা, যেমন আমাদের এখান থেকে শুরু করি যদি, সেটা হচ্ছে দুর্গাপুর দামোদরের ধারেই মানাচর, শ্রীরামপুর থেকে শ্রীরামপুর মানাচর, তারপরে হচ্ছে এদিকে বর্ধমানে জামালপুর, তারপর হুগলির আরামবাগ, তারপর হাওড়ার উদয়নারায়ণপুর, এই জায়গাগুলোর উপর দিয়ে দামোদর বয়ে গেছে। এবং এই সব জায়গাগুলো যখনই দামোদর দুর্গাপুর ব্যারেজ থেকে মোটামুটি 1 লক্ষ কিউসেকের উপরে জল ছাড়া হয়ে যায়, তখন থেকেই এসব এলাকাগুলো বানভাসী হতে শুরু করে। এবার সেই যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হয়, চাষের ক্ষেত থেকে আরম্ভ করে রাস্তাঘাট, বাড়ি, সমস্ত জলের তলায়, তখন এইটাকে মমতা ব্যানার্জি বলতেন ম্যানমেড বন্যা, অর্থাৎ ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছেড়েছে, ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিয়েছে। একবার তো মনে আছে আমাদের, গত প্রায় 3 বছর হবে, পুজোর আগে উনি মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন, এসে দুর্গাপুর ব্যারেজে দাঁড়িয়ে দেখে গেছেন জল ছাড়ার পরিস্থিতি, এবং তখনই তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ, বাংলাকে ডুবিয়ে দিল, ডিভিসি ছাড়া জলে বাংলা ডুবে গেল। তো এটাকেই উনি ম্যানমেড বলে বলতেন। কিন্তু এখন তো আর ম্যানমেড বলা যাবে না, এখন তো আর তৃণমূলের গভর্নমেন্ট নেই, এখন তো রাজ্যেও বিজেপির গভর্নমেন্ট, কেন্দ্রীয় বিজেপির গভর্নমেন্ট, ডবল ইঞ্জিনের সরকার। তো এখন কেন আজকে কিভাবে কেন বন্যা পরিস্থিতি তৈরি হলো এই আসানসোলের মতো জায়গায়, সেটা এবার দেখা উচিত। যারা দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, তাদের দেখা উচিত যে এখন কেন জলে ডুবছে, বা কি বলে, এই যে জল ছাড়া হচ্ছে। আজকে সকাল থেকে দুর্গাপুর ব্যারেজে জল ছাড়ার পরিমাণ ছিল 64,000, ওই বিকেল 4টের সময় 64,000 কিউসেক। তারপরে এটা বেড়ে বিকেল 5টার সময় হলো ওই 77,775 কিউসেক। এখন খুব সম্ভবত এখনও বাড়ায়নি মনে হয়, এখন প্রায় 80,000 কিউসেক হারে জল ছাড়ছে। রাত্রে মাইথন থেকে যদি জল আরও আসার পরিমাণ বেড়ে যায়, তাহলে রাত্রের মধ্যে এটা হয়তো 1 লাখ কিউসেকে চলে যাবে। 1 লাখ কিউসেকে যখনই চলে যাবে, তখনই নিম্ন উপত্যকা, দামোদরের নিম্ন উপত্যকা, এই অঞ্চলটাতে একটা সমস্যা তৈরি হতে পারে। সেটা একদমই না। আমি আরেকটা যে বিষয়ে বলতে চাই যে বন্যা কি শুধুমাত্র একদিন বা এক রাতের বৃষ্টিতে এতটা বন্যা হওয়া কি সম্ভব, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? যেটা বললাম যে ড্রেজিং, এই যে দুর্গাপুর ব্যারেজটা তৈরি হয়েছিল 1955 সালে। 1955 সালে তৈরি হওয়ার পর এই ব্যারেজের উপর দিয়ে যে এই যে জল বয়ে যাচ্ছে, জলের সঙ্গে তো বালি আসছে, এবার সেই বালি জমতে জল ধারণ যে ক্ষমতাটা নদীটা, সেটা বেড়ে গেছে, মানে কমে গেছে, ক্রমশ পলি স্তর বেড়ে গেছে। এবার তাতে কি হয়েছে, জল ধারণ ক্ষমতাটা কমে গেছে। এই ড্রেজিংটা কখনো হয়নি। এই ড্রেজিংটা শুধু আমাদের এই দামোদর না, দামোদরের সঙ্গে লাগোয়া যে ক্যানেলগুলো আছে, যেগুলোতে সেচ ক্যানেল, সেগুলোতেও হয়নি। তারপরে বাঁকুড়া জেলা, বীরভূম জেলা, হ্যাঁ, এরকম এদিকে ঝাড়গ্রাম, কংসাবতী, এরকম বিভিন্ন জায়গায় যে নদীগুলো আছে, এগুলোতে ড্রেজিং হয়নি।
ড্রেজিং না হওয়ার কারণে নদীর জল ধারণ ক্ষমতা কমে যাওয়াতে দুকুল ছাপিয়ে জল বেড়ে যাচ্ছে, ক্রমশ মানে আশেপাশের এলাকাগুলো ভেসে যাচ্ছে। তাতে একদিনের বৃষ্টিতে হয়তো এলাকায় জল জমবে, কিন্তু জল জমার পর যখন এই নদীগুলো থেকে প্রচণ্ড স্রোতে জল ছাড়তে শুরু করে তখন কিন্তু বানভাসী পরিস্থিতি তৈরি হয়। তার আগে কিন্তু অতটা মানে একদিনের বৃষ্টিতে হয়তো আমার পাড়াতে বা আমার গ্রামের রাস্তাটা ডুবে যেতে পারে কিছুক্ষণের জন্য, সেটা হয়তো 1-2 ঘন্টা বা 5 ঘন্টা পর জল নেমে যাবে। কিন্তু নদীর জল যখনই জলস্তর বেড়ে যায় তখন কিন্তু আর সামলানোর কোনো জায়গা থাকে না, তখন কিন্তু বানভাসী পরিস্থিতি তৈরি হয়ে যায়। না, এর পেছনে কি এটাও কারণ থাকতে পারে যে যেটা আপনি একটু আগেই বলছিলেন, নিকাশি ব্যবস্থা? নিকাশি ব্যবস্থা তো অবশ্যই। আজকে আমাদের দুর্গাপুরের কথা বলছি আমি, বাইরের তো পরে আসছি। দুর্গাপুর, আসানসোল এই দুটো শহরে আমরা ঢাকঢোল পিটিয়ে মানে পুরসভা থেকে আরম্ভ করে জেলা প্রশাসন বলেছিল যে কোনো রকমভাবে প্লাস্টিক ইউজ করা যাবে না। এবার এটা একবার না 2-3 বার অ্যানাউন্স করা হয়েছে প্লাস্টিক কোনোভাবেই ইউজ করা যাবে না, কিন্তু বাজারে গেলে উল্টো ছবি আমরা দেখছি। আমরা প্লাস্টিক ব্যবহার করতে অভ্যস্ত এবং দোকানদারকে মানে দোকানদারও প্লাস্টিক বিক্রি করতে অভ্যস্ত, মানে কোনো কিছু সামগ্রী দিচ্ছে প্লাস্টিকের মধ্যে। এবার এটা যে কতটা ভয়ঙ্কর সেটা না মানে কেউ মানে না জানলে মানে এটা ভাবতে পারবেন যে এটা মানে প্লাস্টিকগুলো কতটা ভয়ঙ্কর। এটা পরিবেশের সঙ্গে মিশে যায় না, মাটির সঙ্গে মিশে যায় না, পরিবেশে থেকেই যায়। এবার এইগুলো জলে ধুয়ে নিকাশি নালাগুলোকে জাম করে দিচ্ছে। এবার একটা নিকাশি নালা যখনই জাম হয়ে যায় তখন তো তার সেই জলটা তো বেরোতে পারে না, সেই জলটা উপচে চলে আসে রাস্তার দিকে, তারপর বেশি বৃষ্টি হলে তার সঙ্গে চলে যাচ্ছে বাড়ির দিকে, বাড়ির আসবাবপত্র নষ্ট হচ্ছে, যেটা আজকে আসানসোলে হয়েছে। এই দৃশ্য আমরা হামেশাই দেখতাম। আগে দুর্গাপুরের অভ্যস্ত ছিলাম সিটি ইয়াতে কী বলে বেনাচিটি এলাকায়, বেনাচিটি 54 ফুটের পাশে যে রাস্তাগুলো ছিল শ্রীনগর পল্লী, বিদ্যাসাগর পল্লী, এগুলো হামেশাই জল ঢুকে যেত। কিন্তু এখন অনেকটা মানুষ সচেতন হয়েছে, তারপরে পুরসভা থেকে অনেক প্রচার করা হয়েছে আর নিয়মিত নিকাশি নালা পরিষ্কারের জন্য দুর্গাপুরে আজকে হয়নি, কিন্তু আসানসোলের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো হয়ে গেছে। আসানসোলে এখনও পর্যন্ত নিকাশি ব্যবস্থা সেইভাবে মানে সফল নয়, মানে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়নি, যার ফলে আজকে কিন্তু এই 24 ঘন্টার বৃষ্টিতে ভেসে গেল আসানসোল। না, আপনি যে কথাটা বললেন এটা একদমই ঠিক কথা বললেন। আমি এই কথাটার পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন করতে চাই যে অনেক জায়গাতেই সাধারণ মানুষ এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করছে যে পৌরসভা থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো রকমভাবে নিকাশি নালা পরিষ্কার করা হচ্ছে না। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে প্লাস্টিক ব্যবহার বা বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্যের ব্যবহার, জিনিসের ব্যবহার, আচ্ছা মানুষ কি কোথাও মানুষের সচেতনতার অভাবের কারণ কি আজকের এই বন্যা? সেটা তো আছেই। আজকে এই যে ছবিটা দেখা যাচ্ছে এখন স্ক্রিনে, যে ছবিটা দেখা যাচ্ছে, কত ময়লা আবর্জনা জমে আছে। এটা মানে যে কোনো মানে যখনই এই ধরনের কোনো নিকাশি নালার উপর দিয়ে জল প্রচুর পরিমাণে চলে যায়, তারপর যখন ওটা জলটা আস্তে আস্তে কমে যায় তখন দেখা যায় যে এই নিকাশি নালাগুলোর মধ্যে কী পরিমাণ আবর্জনা জন্মে আছে, মানে পড়ে রয়েছে, কী পরিমাণ প্লাস্টিক পড়ে রয়েছে। আমাদের দুর্গাপুরে এই যে ট্রাঙ্ক রোডে আগে প্রত্যেকবার কি হতো, এই টাউনশিপের জলটা ট্রাঙ্ক রোড দিয়ে 54 ফুটের উপর দিয়ে যেত, তো তখন ওই আশেপাশের এলাকা ভেসে যেত। একইভাবে তামলা নালার জলেও ভাসত। তো এটা কেএমডি এর সহযোগিতায় দুর্গাপুর পুরসভা একটা পাইলট প্রজেক্ট নিয়ে 3-4টে নালা, নিকাশি নালা, ধান্ডাবাগ থেকে আরম্ভ করে তামলা, এদিকে গোপাল মাঠ থেকে তামলা, আর একদিকে হচ্ছে এই 54 ফুটের ভিতর দিয়ে যেটা রাস্তা নিকাশি নালাটা বেনাচিটির দিকে গেছে, সেটা সংস্কার করেছে। সংস্কার করতে গিয়ে ওরা কি করেছে, যাতে প্লাস্টিক বা অন্যান্য আবর্জনায় নিকাশি নালাগুলো বন্ধ না হয়ে যায়, তার জন্য কিছু দূর অন্তর অন্তর গার্ডওয়াল করে দিয়েছিল, লোহার রেলিং করে দিয়েছিল, যাতে ওইখান থেকে পরিষ্কার করা যায় আবর্জনা বা প্লাস্টিক। তো এবার সেটা দেখা যাচ্ছে যে এত প্লাস্টিক মানে গিয়ে জমা হয়ে গেছে, যার ফলে নিকাশি নালা উপচে জল রাস্তায় চলে এসছে, সেই জল আবার লোকের বাড়িতে চলে গেছে। এটা নিয়ে আমরা খবরও করেছি অনেকবার। পরে ওই নালা থেকে প্লাস্টিক আবর্জনা যা আছে সব পরিষ্কার করার পরে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। মানুষের সচেতন হওয়াটা দরকার যে আমি একটা যে কোনো জিনিস, খাবার জিনিস খাচ্ছি বা হাতে মানে অন্য কিছু আবর্জনা রয়েছে কিছু, আমি
ফেলার জন্য আমাকে এটা ফেলার জন্য পুরসভার নির্দিষ্ট জায়গায় করে দিচ্ছে, তাই। সেখানে না করে রাস্তায় ফেলে দিচ্ছে, নিকাশি নালার ধারে দিয়ে যাচ্ছে সেখানে ফেলে দিচ্ছে। এবার রাস্তা ফেলি আর যেখানেই ফেলি সে কিন্তু সেই জলে ভেসে ভেসে গিয়ে নিকাশি নালার মধ্যে গিয়ে পড়ছে, সেখানে গিয়ে তো একদম। জ্যাম হয়ে যাচ্ছে। ফলে যদি দীর্ঘদিন ধরে এটা চলতে থাকে, আজকে যেমন আসানসোলের বাসিন্দারা বুঝতে পারছেন যে তারা এক তো জায়গা দখল করে নিকাশি নালার আশপাশের জায়গাগুলো দখল করে বসতি গড়ে তুলেছে, তার মধ্যে নিকাশি নালা পরিষ্কার নেই। আজকে পুরসভাকেও দোষ দিলে তো লাভ নেই, পুরসভার পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে। তাদের কর্মীরা তো কাজ করছেন, নিয়মিত কাজ করছেন, পরিষ্কার করছেন, কিন্তু আমরা কতটা সচেতন? আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু মানে এই ছবিটা পরিবর্তন হবে না। বর্ষা আসবে, প্রত্যেক বছর মানে এই একটানা বৃষ্টি একদিন দুদিন হবে নিম্নচাপের জেরে, তখন কিন্তু আবার বানভাসি হবে। এটা না শুধরালে, নিজেদের না শুধরালে এটা ঠিক হবে না। একদমই তাই। আর আপনি যে কথাটা বলছিলেন যে আসানসোলের পরিস্থিতি ভয়াবহ, এখনো পর্যন্ত যাদের ঘরে জল ঢুকেছে তাদের নিরাপদ স্থানে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। তারপরে বিপর্যয় মোকাবিলা দপ্তর, যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, তাদের তরফ থেকে স্পিড বোট নামানো হয়েছে। স্পিড বোটে করে যেসব জায়গায় লোকজন আটকে রয়েছে তাদেরকে সরিয়ে নিয়ে এসে নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। বাচ্চাদের জন্য দুধ, তারপরে পানীয় জল, প্যাকেটজাত খাবার, এগুলো সবই ব্যবস্থা করেছে জেলা প্রশাসন থেকে। তারপরে আজকে আমরা দেখেছি যে আসানসোলের একজন বিধায়ক কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়, উনি রাস্তায় নেমেছেন। উনি রাস্তায় নেমে যতটা পেরেছেন তার লোকজন সঙ্গে নিয়ে বন্যা দুর্গত এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে তাদের কথা বলেছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন এবং তাদের পাশে দাঁড়িয়ে খাবারের ব্যবস্থা, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। আরেকটা যেটা ভালো জিনিস উনি করেছেন সেটা হচ্ছে একটা হেল্পলাইন নাম্বার চালু করেছেন, যার যদি কেউ আটকে থাকে কোথাও বা কোনো সমস্যায় পড়েন ত্রাণ সামগ্রীর ব্যাপারে বা বন্যা মানে সংক্রান্ত বিষয়ে, তাহলে ওই হেল্পলাইন নাম্বারে ফোন করলে পরে তাকে রেস্কিউ করা এবং যতটা সম্ভব মানে তাকে তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রশাসন, এটা উনি ব্যবস্থা করেছেন। তবে আজকে আসানসোলের যেটা ভয়াবহ ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে যে এই সীতারামপুরে যাবার যে রাস্তা, এথরা মোড় থেকে সীতারামপুর যাওয়ার রাস্তাটার পাশে একটা খাল রয়েছে, সেখানে কালভার্টের উপরে দুপাশে রেলিং ভেঙে গেছে। সেই রেলিংয়ে ওটার উপর দিয়ে যাওয়ার সময় একটি স্কুটিতে করে দুটো ছেলে যাচ্ছিল। সেই দুটি ছেলে জলের স্রোতে ভেসে যায়। তার মধ্যে একটি ছেলে কোনো রকমে উদ্ধার হয়েছে, বাকি একজনের হদিশ এখনও পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিডবোট নিয়ে খুঁজছে। খুব অল্প বয়সী একটা ছেলে, সে জলের স্রোতে ভেসে গেছে, এখনও পর্যন্ত পাওয়া যায়নি। একটা মর্মান্তিক ঘটনা, কি অবস্থায় পাওয়া যাবে কেউ জানে না এখনও পর্যন্ত। এটা আসানসোলে আজকে ঘটে গেছে। এছাড়া তো মানে ছোটোখাটো বাড়ি মানে কাঁচা বাড়ি ভেঙে পড়া, এগুলো তো আছেই। একদমই। এই মুহূর্তে সঞ্জয়দার মুখে আমরা আসানসোল এবং দুর্গাপুরের পরিস্থিতির কথা শুনলাম। শুনে নেব এখন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বলছে, একটি বাইট। क्षतिग्रस्त तो लगभग 100 से ज्यादा घर है, और लेकिन अभी हम लोग जो फंसे हुए हैं लगभग हम लोग को लगता है 30 लोग यहाँ फंसे हुए हैं। ये सिविल डिफेंस के जितने हमारे बहादुर साथी लोग हैं, क्यूआरटी टीम, इन लोग मिल के लगभग 12 लोगों को अभी ला चुके हैं रेस्क्यू करके, और अभी भी वहाँ पे 18 लोग फंसे हुए हैं। रात से पानी स्टार्ट हुआ है, उसी समय से अंदर थे। पहले तो लगा पानी कम रहेगा तो रात को नहीं निकलते हैं, मगर पानी का लेवल धीरे धीरे बहुत ऊंचा हो गया तो हम लोग रूम से छत पे चले गए। अच्छा, छत पे हम लोग रुकने का व्यवस्था था, वहीं रुके हुए थे हम लोग। आज सुबह से रात से पता चला 10 बजे से 6 फीट 7 फीट पानी आ गया है, और ऊपर का पानी भी हम लोग खत्म हो गया, जिस वजह से पानी का सप्लाई नहीं आ रहा है। नहाने धोने बाथरूम जाने का पानी नहीं है, तो हम लोग यहाँ से निकल जाना। उसके बाद से पानी का बढ़ा आएंगे। আমরা কালকে 5:30টার সময় মেসেজ পেয়েছিলাম, তখন সে আমরা মানে রেস্কিউ অপারেশনটা চালাচ্ছি, আর সারা রাত কাজ হয়েছে। যখন এখানে আমরা মেসেজ পেয়েছি তখন আমরা এখানে রেস্কিউ অপারেশনটা চালাচ্ছি। এখন পর্যন্ত কত লোককে আপনারা রেস্কিউ করেছেন? এখন পর্যন্ত মানে আমরা 13 জনকে এখন বাইরে করেছি এই এলাকাতে। আর রাত্রে আমরা 7 জনকে বাইরে করেছিলাম, 24 নম্বর ওয়ার্ড আর 26 নম্বর ওয়ার্ড। স্থানীয় মানুষের বক্তব্য, উনি বলছেন যে কাল রাত থেকে
কাল রাত থেকেই ভয়াবহ পরিস্থিতি আসানসোলে। কাল রাত থেকে এখনো পর্যন্ত অনেক মানুষকে ওনারা রেস্কিউ করেছেন। আপনার কাছে এখনো পর্যন্ত কি তথ্য আছে যে এখনো পর্যন্ত সবাইকে কি রেস্কিউ করা সম্ভব হ্যাঁ, হয়েছে? মোটামুটি মানে যারা মানে নিচু এলাকায় ছিল, যাদের বাড়ি ঘর জলের তলায় চলে গেছে, প্রায় প্রত্যেককেই রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে। কিছু লোকজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছিল, তাদেরকেও সরিয়ে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত মানে আসানসোলে ইয়েতে বানভাসী মানে ভেসে যাওয়ার, তলিয়ে যাওয়ার ওই একটাই ঘটনা আছে। এছাড়া আর সেরকম কোনো মানে মৃত্যুর কোনো খবর এখনো পর্যন্ত নেই। আর জলে স্রোতে তলিয়ে যাওয়া বা ভেসে চলে যাওয়া এই ধরনের ঘটনাও এখন পর্যন্ত নেই। মোটামুটি প্রশাসন তৎপরতার সাথেই সবাইকে উদ্ধার করে নিয়ে এসছে, বাচ্চা থেকে বয়স্ক সবাইকে নিরাপদ আশ্রয় নিয়েছে। কিন্তু একই রকম পরিস্থিতি আবার দেখো এই আমার পার্শ্ববর্তী বাঁকুড়াতেও, বাঁকুড়া এদিকে সোনামুখী, তারপরে হচ্ছে এদিকে ঝাড়গ্রাম, সব জায়গাতেই কিন্তু একই পরিস্থিতি। মেদিনীপুর, হ্যাঁ, যেখানে আমাদের আজকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল উনি গিয়েছেন পটাশপুরে সকালবেলায়। তারপরে ওখানে গিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের স্পিড বোটে চেপে উনি বন্যা কবলিত এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছেন, ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন। পুরো শুধু আসানসোল বলবো না, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে গতকালের এই যে নিম্নচাপের জেরে যে মানে গভীর নিম্নচাপ যে তৈরি হয়েছে, তার জেরে যে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল, তার জেরে বহু জায়গায় ভেসে গেছে। এদিকে যেমন আমাদের এই বেশি দূর নাই, সামনেই গঙ্গাজল ঘাটের এই আশেপাশের এলাকাও কিছু ডুবে যাওয়ার খবর পেয়েছি। তারপরে ইয়েতে বাঁকুড়াতে রাজ্য সড়কের উপর দিয়েও কিছু জায়গায় জল গেছে, কংসাবতী নদীর জলে ভেসে গেছে। ইয়েতে একটা ট্রাকও পর্যন্ত ভেসেছে, সেই খবরও পড়েছি, আমরা দেখেছি আজকে সকাল থেকে। তো পরিস্থিতি খুব একটা ভালো নয়। সব মিলিয়ে মানে যদি এই বৃষ্টি আজকে রাতের মধ্যে না থামে, আবার যদি কাল থেকে মানে আজকে যদি যেরকম গতকাল হয়েছিল এরকম যদি চলতে থাকে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, মানুষজনের বিপদ আরও বাড়বে। তার মধ্যে এই বাঁকুড়ার যে বিভিন্ন জলাশয়গুলো আছে, ইয়ে থেকে মুকুটমণিপুর থেকে আরম্ভ করে কংসাবতী, এইসব জলাধার থেকে জল ক্রমশ ছাড়া হচ্ছে, জল ছাড়ার পরিমাণ ক্রমশ বাড়ছে, ফলে উদ্বেগ বেড়েই চলেছে সাধারণ মানুষের। একদমই আপনার কথার উপর ভিত্তি করে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। অগ্নিমিত্রা পাল, যার কথা আপনি বললেন, তাকে এখনো পর্যন্ত আসানসোলে কেন দেখা গেল না? আজকে আসানসোলে দেখা গেল না, তিনি আজকে ইয়েতে কী বলে পূর্ব মেদিনীপুরে পটাশপুরে আছেন। তিনি তো এবার হ্যাঁ, তিনি আসানসোলের বিধায়ক, এটা ঠিক। হ্যাঁ, আসানসোলে তার হোম টাউন, সেখানে তাকে আসতে হবে ঠিকই, কিন্তু তিনি তো রাজ্যের মন্ত্রী, কিন্তু কোনো পার্টিকুলার একটা জায়গার নন। তাকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে তাকে যেতে হবে। তো সেই জন্য এটা তার আগে থেকেই কর্মসূচি ছিল যে আসানসোলতে কী বলে ওটা পটাশপুর, মেদিনীপুরের পটাশপুরে ওইদিকে প্রচুর জায়গা জলের তলায় চলে গেছে। সেইখানে উনি গেছেন, উনি ভিজিট করেছেন। আশা করি উনি হয়তো আগামীকাল বা পরশু আসানসোলে তার নিজের হোম টাউনে চলে আসবেন। সেখানে এখানকার পরিস্থিতিও খুব একটা ভালো নয়, উদ্বেগজনক পরিস্থিতি। কি মনে হয় আপনার যে এই বন্যা রোধ করতে গেলে এর উপায় কি কি থাকতে পারে? উপায় একটাই, মানে সব থেকে বড় প্রথম কাজ হচ্ছে নদীগুলোর ড্রেজিং করা। নদীগুলো যদি ড্রেজিং না করা যায় তাহলে কখনো বন্যা পরিস্থিতি রোধ করা যাবে না। আর যেটা হচ্ছে যে বন্যা হলে পরে আমাদের এখানে সিস্টেমটা এরকম করা আছে যে আজকে উপর থেকে নিচ, আজকে যদি আমি মাইথনের দিকটা দেখি, মাইথন পাঞ্চেত ওই দিক থেকে দেখি, তাহলে আমাদের দুর্গাপুর অনেকটাই নিচু। আবার দুর্গাপুরের থেকে যদি আমি বর্ধমানের দিকে চলে যাই বা হাওড়ার দিকে চলে যাই, তাহলে সেটা আরও নিচু। তাহলে জলটা উপর থেকে আসছে, জলটা তো আর রিটার্ন যাবে না, জলটা উপর থেকে আসছে, নিচের দিকে বইবেই। এটাকে আটকানোর জন্য এই ব্যারেজগুলো করা হয়েছে। রন্ডিহা, আমাদের দুর্গাপুর ব্যারেজ, এই মাইথন, পাঞ্চেত, এগুলো করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা ব্যারেজের একটা করে জল ধারণ ক্ষমতা আছে। তো এই যে আজকে দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা যা ছিল, এক সময় ছিল 102 কোটি লিটার,
দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা ছিল, সেটা এখন কমে চলে এসছে, প্রায় 52% কমে গেছে। যেহেতু এই গত 55 সালে তৈরির পর থেকে ড্রেজিং হয়নি, তার জন্য 52% কমে গেছে জল ধারণ ক্ষমতা। তো এই রকমভাবে যদি জল ধারণ ক্ষমতা কমে যায় তাহলে তো নদীগুলো উপচে পড়বেই। এবার জলাধারগুলো যেগুলো পাঞ্চে ডিবি মাইথন থেকে, ওদের জল ধারণ ক্ষমতা যখনই কমে যাচ্ছে তখন তো যদি জল না ছাড়ে, যেটা আজকে মমতা ব্যানার্জি বলতেন যে ম্যানমেড বন্যা, যদি জল না ছাড়া হয় তাহলে তো লক গেট ভেঙে দেবে, জলের স্রোতে লক গেট ভেঙে যাবে, তখন তো আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সেই কারণে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত জল স্তর বেড়ে গেলে জল ছাড়তেই হবে। একইভাবে ওই জল যখন দুর্গাপুরে চলে আসছে, দুর্গাপুর ব্যারেজের যদি 34টা লক গেট আছে, সেই লক গেটগুলোর মধ্যে থেকে 10টা, প্রথমে 10টা, 5টা, 10টা, 15টা এইভাবে করে বাড়ানো হয়, জল যেভাবে আসতে থাকে। সেই জল যদি না ছাড়া হয় তাহলে এইখানকার লক গেটও ভেঙে দেবে, জলের স্রোতে ভেঙে যাবে। সেই কারণেই একের পর এক লক গেট খুলতে থাকে এবং জল আসতে থাকে, সেই জলে বানভাসি হয়। তো জল ধারণ এটাকে রোধ করতে হলে, বন্যা পরিস্থিতি রোধ করতে হলে সবার প্রথম দরকার যেটা, জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে এই ব্যারেজগুলোর। যতক্ষণ না এই ব্যারেজগুলোর জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বন্যা পরিস্থিতি তৈরি হতেই থাকবে, এবং সেটা কেউ ম্যানমেড বলুক বা প্রাকৃতিক বলুক, এর মানে এছাড়া কোনো রাস্তা নেই এখন পর্যন্ত। একদমই তাই। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই বন্যার যে ইফেক্ট সেটা পড়ছে কিন্তু মূলত চাষের জমিতে। এই বন্যার জন্য বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হচ্ছে, যার ফলে বিভিন্ন জিনিসের দাম বাড়ছে বা বাড়বে। সেক্ষেত্রে সেই মধ্যবিত্তের পকেটে কিন্তু টান পড়বে। তো এই বিষয়ে কি বলবেন? দেখো, এই যে সব জায়গায় জল জমেছে, সেখানে তো শুধু গৃহস্থের বাড়িতেই তো জল জমে নেই, পুরো এলাকাটায় জলমগ্ন হয়ে গেছে, পুরো জলে ভেসে গেছে, দোকানপাট বন্ধ, খাবার দাবার পাওয়া যাচ্ছে না, চাষের জমি জলের তলায় চলে গেছে, বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়, কৃষকের প্রচুর টাকার ক্ষতি। হ্যাঁ, অনেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন, তারা শোধ করতে পারবেন না। এবার পরবর্তী সময় যখন এই ফসল নষ্ট হয়ে যাবে, তো ফসলের ক্ষতি হলে পরে তো পরবর্তী সময় বাজারে ক্রাইসিস হবেই, ফসল পাওয়া যাবে না, ঠিকমতো সবজি পাওয়া যাবে না, যেটুকু নিয়ে পাওয়া যাবে তার দাম বিশাল আকাশ ছোঁয়া, মানে আগুন হয়ে যাবে। তো এখনই বাজারে দাম মানে অনেক বেশি, 50-60 টাকার নিচে কোনো সব শাকসবজি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন আরও এই সামনে পুজো আসছে, তখন আরও জিনিসের দাম বেড়ে যাবে, আর দাম যত বাড়বে সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের উপরেই কোপটা আসবে। হ্যাঁ, তাদের রোজগার তো সেই সীমিত রয়ে যাচ্ছে, তাদের তো বন্যা হয়েছে বলে তাদেরকে তো কেউ এক্সট্রা, যেখানেই কাজ করুক বা ব্যবসা করুক, এক্সট্রা কেউ পয়সা দিয়ে যাবে না যে ভাই তোমার অসুবিধা হয়েছে তুমি এটা রাখো, তুমি বেশি দাম দিয়ে এটা কিনবে, এরকম তো কোনো ব্যাপার নেই। তাকে যে লোকটার সরকারি চাকরি করে তাকে সেই মাইনেটা মাসের শেষে দেওয়া হবে, এবার সেই টাকা দিয়ে তাকে বাজার হাট কিনতে হবে, কিন্তু তাকে জিনিসপত্র কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে। এই ধরনের বন্যা আফটার এফেক্ট এরকম হয়, এগুলো মানে সামলাতে বেশ কিছুদিন সময় লেগে যায়। সে তো একদমই। আর আসানসোলে, দুর্গাপুরে বা আরও বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি হয়ে আছে, তো সেই পরিস্থিতি, বানভাসী পরিস্থিতি থেকে সেই জল নামতে এখনো পর্যন্ত কতটা সময় লাগতে পারে বলে মনে হচ্ছে? যদি মানে নতুন করে বৃষ্টি না হয়, এখন বলছে তো নিম্নচাপের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, গভীর নিম্নচাপ যদি তৈরি হয়ে থাকে, এটা যেটুকুনি খবর আছে যে এটা ঝাড়খণ্ডের দিকে ধানবাদ পর্যন্ত যাবে, তো তাতে এই এলাকাতেও বৃষ্টি হবে। তো বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে আশা করি জল নামতে, যা আমাদের এখানকার নিকাশি ব্যবস্থা আছে তাতে হয়তো আগামী 24 ঘন্টার মধ্যে জল অনেকটাই নেমে যাবে, অন্তত বিপদসীমার থেকে কমে যাবে। একদমই সেটা। এবং এখনো পর্যন্ত যে জল জমে আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় বাসিন্দারা বা সাধারণ মানুষরা হাঁটা চলা করছে। এক্ষেত্রে তো রোগের আশঙ্কাও তো বৃদ্ধি পাচ্ছে। জল বন্যা হলে প্রত্যেক বাড়ি একটা যেটা সমস্যা হয়, ডায়রিয়া। একদমই ডায়রিয়া, কারণ দেখা যায় যে নলকূপ, কুয়ো এগুলোর মধ্যেও বাইরে থেকে মানে নলকূপ অনেক সময় ক্ষেত্রে দেখা যায় নলকূপ জলের তলায় চলে যায়। টিউব যেসব নলবাহিত জল আসে পুরসভা বা পঞ্চায়েতের মাধ্যমে, সেগুলো জলের তলায় চলে যায়, নোংরা জল ঢুকে যায়, কুয়োতে নোংরা জল ঢুকে যায়। এই জল যদি ফুটিয়ে না খাওয়া হয়
তখন প্রত্যেকবারই এরকম যে কোনো জায়গায় বন্যা পরিস্থিতি যখনই তৈরি হয় না, তখন এই ধরনের রোগের প্রকোপ দেখা যায়, বিশেষ করে পেটের রোগ, স্কিনের রোগ, হ্যাঁ, এগুলো দেখা যায়। এটা একটা মানে হয়ে আসছে, এরকম হয়েই আসছে, এটা কিছু করার নেই। এটা তো পরিষ্কার জল তো নয়, বানভাসী এলাকায় নোংরা জল ঢুকে যাচ্ছে। অধিকাংশ জায়গায় দেখা যায় যে জলের কল ইয়েতে জলের তলায় এই জল জমে আছে, দেখো জল জমে আছে, তার তলায় চলে যাচ্ছে। এরকমভাবে জল সংগ্রহ করতে গিয়ে অনেক সময় নোংরা জলও ঢুকে মানে সংগ্রহ করে নিয়ে আসতে হয়, অজান্তে চলে আসে। তো সেগুলো যদি ফুটিয়ে না খাওয়া হয় তখন কিন্তু এই ধরনের রোগের উপদ্রব দেখা যাবে। এছাড়াও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যারা কর্মরত রয়েছেন তাদেরও তো নিয়মিত অফিসে যেতে অসুবিধা হচ্ছে। সেটা তো কিছু করার নেই, অফিস তো বলবে না যে তোমাকে তো আর অফিস বলেনি যে তুমি আজকে বৃষ্টি পড়ছে তুমি ছুটি নিয়ে নাও, ঘরে থাকবে। কাজটা তো করতে হবে, কাজ না করলে একটা সিস্টেমের মধ্যে সব কিছু একটা সিস্টেমে চলছে, তো সেই সিস্টেমটা চলবে কী করে? আজকে যদি জেলা প্রশাসনের ইয়েতে কী বলে কর্মীরা, আধিকারিকরা বৃষ্টি পড়ছে বলে আমি যাব না, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা যদি বলে আমরা যাব না, তাহলে এই বন্যা দুর্গতদের উদ্ধার করবে কে? ত্রাণ দেবে কে? তাদের খেতে দেবে কে? সব কিছু একটা সিস্টেমের মধ্যেই চলে। অতএব অসুবিধা হলেও যেতে হবে, কাজটা নিজের কাজটা তো করতে হবে। আজকে যদি একজন ব্যবসায়ী বলে, সে সবজি বিক্রেতা, যে বৃষ্টি হচ্ছে আমি আমার বাজার নিয়ে বসবো না, তার আশেপাশে তার হয়তো সেই দিনটার জন্য হয়তো সে বসলো না, কিন্তু আশেপাশের লোকজন যাদের ঘরে সবজি আনাজপাতি নেই তাদের তো অসুবিধা হবে। অতএব এটা সিস্টেমের মধ্যে দিয়েই চলে, এটাকে মেনে নিতে হবে। আচ্ছা, এই বানভাসী পরিস্থিতির কারণে বৃষ্টি ছাড়াও কি কোথাও বিভিন্ন জায়গায় ব্যারেজের জল ছাড়াটাও একটা কারণ? না, ব্যারেজের জল দেখো, আজকে গত 15 তারিখ, 15, 16 মানে রবিবার আর 15, 16, 17, আজকে 18 তারিখ, শুক্র, শনি, রবি, সোম, এই 3 দিনে যদি হিসেব দেখি আমরা, 3 দিনের হিসেবে দেখা যাচ্ছে যে দুর্গাপুর ব্যারেজে 15,000 থেকে আরম্ভ করে 35,000 কিউসেক পর্যন্ত জল ছাড়ছিল। এই জলটা ছিল কিন্তু নর্মাল, যে এই দামোদর নদীর আশপাশ থেকে বিভিন্ন ক্যানেল, বিভিন্ন পুকুর ভেসে গিয়ে এই ধরনের যে জলগুলো আসে, সেই জলগুলো জমে গেলে পরে তখন এই জলটা ছাড়া হয়। নর্মালি ওই 18,000, 15,000, 20,000 কিউসেকের মধ্যেই থাকে। কিন্তু গতকাল রাত থেকে যে হারে বৃষ্টি শুরু হয়েছে, মাইথন পাঞ্চেত থেকে জল আসতে শুরু করেছে, তারপর কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। আজকে যেটা এখন 80,000 কিউসেক বলা হচ্ছে যে ছাড়া হচ্ছে, 80,000 কিউসেকটা যদি আজকে এই পরিমাণে জল আসতে থাকে, মাইথন থেকে যেভাবে জল আসছে, তাতে কিন্তু এটা প্রায় 1 লাখ কিউসেক চলে যাবে। সে তো একদমই। আর এই যে জল জমেছে এখন বিভিন্ন জায়গায়, এই জল কমানোর জন্য বা জল নিষ্কাশনের জন্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কিছু জায়গা আছে যেখানে পাম্পের সাহায্যে জল বের করা হয়, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে যে খালের মাধ্যম দিয়ে বা নিকাশি নালার মাধ্যম দিয়ে জল গিয়ে নদীতে পড়ছে। আমাদের দুর্গাপুরে যেমন একটা জল জমার একটা জমলে পরে সেটা কিছুক্ষণ পরে আস্তে আস্তে নেমে নিকাশি নালা দিয়ে বা হাইড্রেনের মধ্যে দিয়ে কুনুর নদীতে চলে যায়, তারপর সেটা পরে অজয়ের দিকে চলে গেল, অজয় নদে গিয়ে মিশে যাচ্ছে। তো এরকম এই যে যেমন তামলা নালা জলটা গিয়ে দামোদর নদী গিয়ে পড়ছে, দামোদরে গিয়ে মিশছে, সেখানে গিয়ে চলে যাচ্ছে। এইরকমভাবে যেসব জায়গায় নালাগুলো আছে, সেই নালার মুখগুলো যদি পরিষ্কার হয়ে থাকে, পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে কিন্তু অটোমেটিক জল নামতে শুরু করবে। আর যেসব জায়গায় জল জমে থাকে অনেকক্ষণ ধরে, সেই সব জায়গায় পুরসভা থেকে বা পঞ্চায়েত থেকে পাম্প নিয়ে এসে পাম্পের সাহায্যে জল সরানোর ব্যবস্থা করা হয়ে থাকে। এছাড়া তো আর অন্য কোনো সেরকম কোনো পদ্ধতি নেই। আবার যেসব জায়গায় এগুলো কিছুই নেই, নিকাশি ব্যবস্থাটা পুরোই ভেঙে পড়েছে, যে যেখানে সেখানে যত্রতত্র বাড়ি তৈরি করে নিয়েছে, কোনো রকম প্ল্যান নেই, প্ল্যান পাস করেনি, সেসব জায়গায় দেখবে 7 দিন এরকম যদি একটানা 24 ঘন্টা বৃষ্টি হয়, 7 দিন 10 দিন করে জল জমে থাকে, সেই জলের উপর দিয়ে মানুষকে যাতায়াত করতে হয়। সে তো একদমই ঠিক কথা। আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখন বর্তমানে আসানসোলবাসী থেকে শুরু করে বিভিন্ন এলাকাবাসী যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আপনার কি মনে হয় যে এই পরিস্থিতির ওপর নজর রেখে মানুষ বা প্রশাসন কি আগামী দিনের জন্য আরও অন্যান্য পদক্ষেপ নেবে বা সচেতন হবে? প্রত্যেকবারই যখনই এরকম ঘটনা ঘটে, তখনই প্রশাসন থেকে সেই জায়গাগুলো পরিদর্শন করা হয়।
প্রশাসনের নির্দিষ্ট বিভাগ আছে, সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা আছেন, তারা ওই জায়গাগুলো পরিদর্শন করেন। কেন জনপ্রতিনিধি আছে, কেন ওই জায়গায় জলটা বারবার জমছে, সেগুলো দেখা হয়। দেখার পরে একটা ওইখান থেকে কিভাবে জল বের করা যাবে, কোনো ক্যানেল হোক বা কোনো নিকাশি নালার ব্যবস্থা করা হোক, এইভাবে করা হয়। সেটার একটা নির্দিষ্ট প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হয়, তারপর ডিপিআর তৈরি করতে হয়। এগুলো করার পরে এগুলো গভর্নমেন্ট থেকে যখন মঞ্জুর হয়ে আছে, অর্থ মঞ্জুর হয়, স্যাংশন হয়ে আসার পরে তারপরে ওই জায়গায় কাজ শুরু হয়, যে নিকাশি ব্যবস্থার উন্নতি করার কাজ শুরু হয়। যেটা আমাদের দুর্গাপুরে যেটা বলছিলাম, যে 3খানা নালা, হ্যাঁ, প্রায় 21 আমি জানি 21 কোটি টাকা না তারও বেশি টাকা খরচা করে এই 3খানা নালা সংস্কার করা হয়েছে, যার ফলে আজকে এখানে জল জমাটা অনেকটাই কমেছে। একদমই ঠিক কথা। আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মানুষ কি কতটা সচেতন হবে? এটা পুরোটাই আমাদের নিজেদের উপর নির্ভর করছে, আমরা কবে সচেতন হব। আমরা যদি আজকে গিয়ে বাজারে গিয়ে বলি যে না আমরা নেব না, আমি যদি ঘর থেকে একটা কাপড়ে ব্যাগ নিয়ে বা থলে নিয়ে গিয়ে বাজারে মাছ কিনতে যাই, আমার কোনো অসুবিধা নেই, বাজারে থলের মধ্যে মাছ দেবে। এবার আমি বলবো গিয়ে যে আমার কিছু নেই, আমার প্লাস্টিক দাও, তাহলে তো হবে না। তাহলে সেক্ষেত্রে প্লাস্টিক যতদিন না বন্ধ হবে, আর আমাদের দুর্গাপুরে বা আসানসোলের ক্ষেত্রেও বলছি, একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্লাস্টিক বাজারে যেখান থেকে সরবরাহ হচ্ছে বা বিক্রি হচ্ছে বা ক্রেতাকে দেওয়া হচ্ছে, এগুলো দেখার আগে যেখান থেকে সাপ্লাই হচ্ছে, যেখানে প্রোডাকশান হচ্ছে, সেই জায়গাটা বন্ধ করতে হবে। তো অভিযান চালানো হয়েছিল, কিন্তু একবার দুবার করার পরে সব বন্ধ হয়ে যায়, আবার সেই যে সেই অবস্থা। আর কি মনে হয় যে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ব্যারেজে যতটা পরিমাণ জল ছাড়া হয়েছে, এরপরে কি আরো জল ছাড়া হতে পারে? যদি পুরোটাই নির্ভর করছে, আমাদের এই এলাকায় পুরোটাই নির্ভর করছে যে পাঞ্চেত আর মাইথন থেকে কত জল ছাড়ছে। পাঞ্চেত আর মাইথন থেকে যদি জল ছাড়ার পরিমাণ রাত্রেবেলায় বাড়ে, তাহলে কিন্তু দুর্গাপুর থেকে জল ছাড়ার পরিমাণ বাড়বে, এবং সেক্ষেত্রে নিম্ন উপত্যকায়, দামোদরের নিম্ন উপত্যকায় তোমার বর্ধমানের জামালপুর, হাওড়ার উদয়নারায়ণপুর, এই অংশগুলো কিন্তু ভাসবে, এর সঙ্গে আরামবাগ, হ্যাঁ, খানাকুলের একটা অংশ, এগুলো কিন্তু ভেসে যাবে। এটা কিচ্ছু করার থাকবে না যদি জল ছাড়া পরিমাণ বাড়ে। আর যদি না বাড়ে তাহলে খুব ভালো, তাহলে এই পরিমাণ জল গেলে পরে এখন পর্যন্ত যেটা যাচ্ছে 80,000, তাতে খুব একটা ক্ষতি হওয়ার কারণ দেখছি না, আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। না, এর পরবর্তীতে যদি জল ছাড়া হয়, যেটা আপনি বললেন, তার জন্য প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে? প্রশাসনের তরফ থেকে যেটা করা হয়, জলটা তো আটকানোর কোনো জায়গা নেই, প্রশাসন থেকে যেটা করা হয় যে যেই সব জায়গাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে, সেই সব জায়গার বাসিন্দাদের আগে থেকে সতর্ক করে দেওয়া হয় যে প্লাবন হতে পারে, তোমরা নিরাপদ আশ্রয় সরে এসো। এবার সেই সব বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা, তাদের ত্রাণের ব্যবস্থা করা, যেসব জায়গায় কাঁচা বাড়ি আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, পড়ে গিয়ে কেউ মানুষ আহত হতে পারে, সেই সব জায়গায় বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে আসা, আর পর্যাপ্ত তাদের ত্রাণের ব্যবস্থা, মানে খাওয়ার দাওয়ার, তিরপল, এসবের ব্যবস্থা প্রশাসন থেকে করে থাকে। এটা বরাবরই, মানে যখনই এই ধরনের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়, তখনই এটা নির্দিষ্ট জেলা প্রশাসন বা ব্লক প্রশাসনের তরফ থেকে এই ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়। একদমই প্রশাসনের পক্ষ থেকে তো বিভিন্ন রকমের সহযোগিতা করা হচ্ছে, যাতে যে এলাকাগুলি, পশ্চিমবঙ্গের যে এলাকাগুলি প্লাবিত অলরেডি হয়েছে, তাদের সেখানে যেই স্থানীয় মানুষরা ছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। সকাল থেকে আসানসোলে আমরা দেখেছি, আসানসোলের ছবি একটু আগেই দেখিয়েছি, যে স্থানীয় বাসিন্দাদের স্পিড বোটে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের কাছে বিভিন্ন ত্রাণ সামগ্রী, খাবার, জল পৌঁছে দিচ্ছেন। তো এর পরবর্তীতে যেমনটা সঞ্জয়দা বললেন যে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই যে ব্যারেজ থেকে আরও জল ছাড়া হবে বলে। তবে পরবর্তীতে যদি আরও জল ছাড়া হয়, উনি যে জায়গাগুলি বললেন সেই জায়গাগুলি প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা একটা থেকেই গেছে। তো সেই ক্ষেত্রে যে সাধারণ মানুষ, সেই জায়গার যে বাসিন্দারা রয়েছে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রশাসন ইতিমধ্যেই একটি ব্যবস্থা করে রেখেছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন তাদের হতে না হয়। এখন বাসিন্দারা সকাল থেকে যতটা সমস্যার মধ্যে ছিলেন, এখন অন্যত্র তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় যে
এই যে ব্যারেজের জল ছাড়া হচ্ছে তার একটা কারণ তো রয়েছে, এমনকি যেটা আপনি বললেন যে নিকাশি ব্যবস্থাও একটা কারণ, এছাড়াও বৃষ্টি, একদিনের বৃষ্টিতেও যে এতটা বন্যা হতে পারে বা এতটা বানভাসী বন্যা সৃষ্টি হয়েছে, এছাড়া আর কি কারণ থাকতে পারে? না, এছাড়াও দেখো বৃষ্টি হলে এছাড়া তো আর সেরকম কারণ নেই, কারণ বৃষ্টি যখনই মানে নির্দিষ্ট পরিমাণের বেশি যখন বৃষ্টি হয়ে যাবে না, তখন যে কোনো জায়গায় একটা মানে তোমাকে যেটা আগে বললাম যে জল ধারণ ক্ষমতা সব কিছুর আছে। আমার এই ড্রেনটা দিয়ে ধরো সারাদিনে এত মিলিমিটার জল পাস হওয়ার জায়গা আছে, কিন্তু সেটা যখনই বেশি হয়ে যাবে তখনই তো উপচে বেরিয়ে যাবে, উপচে বেরিয়ে গেলে পরেই তো তখনই তো এলাকাটা জল জমবে। এছাড়া তো অন্য কোনো কারণে আর বৃষ্টি হলে তো এই ধরনের মানে নিম্নচাপের সময় দেখা গেছে যে এই গভীর নিম্নচাপ যখন হয় তখন এই সমুদ্র উপকূলবর্তী বা নদী উপকূলবর্তী এলাকাগুলো এগুলো বানভাসী হওয়ার আশঙ্কা থেকেই থাকে। এটা কোনো মানে এটা নতুন কোনো ঘটনা নয় যে আজকে নতুন হচ্ছে আসানসোলে। হ্যাঁ, তবে এটা ঠিক যে গত বললাম যে আগস্ট মাসের এই 1999 সালে আগস্ট মাসে যে পরিমাণ বৃষ্টি হলো, তারপর এই আজকে 2026 সালে 26 সালে আগস্ট মাসে এই একদিনে এত পরিমাণ বৃষ্টি হলো। এটা আসানসোলে এই ধরনের ঘটনা মানে খুব রেয়ার এটা আসানসোলের ক্ষেত্রে। না, এটা তো আপনি শুধু আসানসোলের কথা বললেন, এছাড়াও আসানসোল ছাড়া আপনি আরো যে এলাকাগুলির কথা বললেন, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এগুলোতে এই সব জায়গায় নদীর যে যখনই মানে গ্রীষ্মকালে যখন কেউ যাবে ওই রাস্তার উপর দিয়ে, বেশি না বাঁকুড়ার উপর দিয়ে যখন কেউ যায়, তখন দেখা যায় যে নদীগুলো শুকিয়ে কাঠ, কোনো জলের চিহ্নমাত্র দেখা যায় না, পুরো বালি ধুধু করছে, মানে ঘাস গজিয়ে গেছে, বড় বড় গাছ গজিয়ে গেছে নদীর উপরে। তো সেই জায়গায় নদীগুলোর তো কোনো সংস্কার হয়নি আজ পর্যন্ত, মানে না বাম আমলে হয়েছে, না তৃণমূল আমলে হয়েছে, না কেউ করেও নেই, শুধু আজ করব বা করা হবে এইরকম বলে কাটিয়ে গেছে। যার ফলে এই নদীগুলো একদম মানে জল ধারণ ক্ষমতা একদম মানে তলানিতে এসে ঠেকেছে। যার ফলে কি হচ্ছে যে সামান্য বৃষ্টি যখনই হচ্ছে দুকুল ছাপিয়ে যাচ্ছে। আজকে আমাদের এই কি বলে একদিকে দুর্গাপুর, একদিকে হচ্ছে তোমার দামোদর, একদিকে অজয় নদী। তো অজয় নদী যখন শুকনো থাকে, যখন কেউ এই হয় কি বলে জয়দেবের মেলাটা হয়, অজয় নদীর উপর দিয়ে এখন তো পাকা সেতু করে দিয়েছে, আগে অস্থায়ী সেতু ছিল, তার উপর দিয়ে লোকে হেঁটে যেত। তো সে তখন তো অজয় নদী দেখলে তো কেউ ভাবতে পারবে না যে এটা একটা নদী, কিন্তু এখন গিয়ে দেখা যাক সেই নদীটার কি অবস্থা। বৃষ্টিতে এখন দুকুল ছাপিয়ে গেছে, হ্যাঁ, প্রচণ্ড স্রোত সেই নদীর। তো এটা যতদিন না আমাদের এখানে যে কটা রাজ্যে নদীগুলো আছে সেগুলো যতক্ষণ না প্রপার ওয়েতে ড্রেজিং হবে, ততক্ষণ কিন্তু এই মানে বন্যা পরিস্থিতি তৈরি হতেই থাকবে। না, এটা তো একদমই ঠিক কথা বললেন আপনি। এছাড়াও আমি যে কথাটা বলছিলাম যে বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন রাস্তা জলের তলায় চলে গেছে, ওটা তো কিছু করার নেই। এই যে আজকে রাস্তাগুলো নদীর উপর দিয়ে, নদীর যে কালভার্ট করে রাস্তা তৈরি করা হয়েছে। এবার একটা এইরকম বড় যেটা ব্রিজ আমাদের দুর্গাপুর ব্যারেজের বা বাঁকুড়ার টাউনে ঢোকার পরে একদিকে দেখবেন একটা নিচু ব্রিজ আছে, একটা ওই রকম বড় ব্রিজ তো করেনি। ম্যাক্সিমাম জায়গায় সব নদীর লাগোয়া একদম সেই কজওয়ে যেরকম বলে ওই ধরনের রাস্তা। এবার ওখানে কি হচ্ছে, যখনই জল একটুখানি সামান্য যায় তখনই বেড়ে যায়, তখনই ওটা রাস্তার উপর দিয়ে পড়ে থাকে। আর এটা তো ভয়াবহ বৃষ্টি হয়েছে, তাতে তো মানে ওখানে রাস্তার উপর দিয়ে কোনটা রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। গতকাল যেমন একটা রড বোঝাই ট্রাক না ট্রেলার ওই রাস্তার উপর দিয়ে পারাপার করতে গিয়ে উল্টে গেল, গাড়ির মুখটা শুধু দেখা যাচ্ছে, সামনের অংশটা, বাকি সব জলের তলায়। ওখানকার স্থানীয় বাসিন্দা যারা, তারা একটু জানে যে এই রাস্তাটাতে এখান দিয়ে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তারা সাইকেল কাঁধে নিয়ে হোক, কেউ স্কুটার নিয়ে, বাইক নিয়ে যাচ্ছে, কিন্তু বাইরের লোকেরা তো জানে না। আর যখন এটা কেউ যখন দেখবে না যে যখন শুকনো অবস্থায় যে একটা নদী, মানে এগুলোকে তখন লোকে বলবে এটা খালের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো নদী। তো সেই নদীটার উপর দিয়ে যখন একটা রাস্তা তৈরি করেছে, সেই রাস্তাটার দুপাশে পিলার দিচ্ছে, যাতে কি ছোট ছোট পিলার দেওয়া থাকে বা রেলিং থাকে, যাতে বর্ষার বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে কেউ যখন যাবে তখন ভেসে গেলে কেউ যেন জলের স্রোতে কেউ যাতে ভেসে না যায়, পিলারে আটকে যাবে।
তো সেই পিলারও এক এক জায়গায় ভেঙে গেছে, যেটা আজকে আসানসোলে হয়েছে, পিলার ভেঙে গেছে, ভেসে গেছে। তো এবার যখনই ওই নদীগুলোর উপর দিয়ে ওই রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করে না, তখন জলের স্রোতে অনেক এর আগেও বানভাসির ঘটনা ঘটেছে, অনেকেই ভেসে চলে যায়। হ্যাঁ, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে, এরকম বাস পর্যন্ত ভেসে গেছে এই ঝাড়গ্রামের যেটা শিলদার এই রাস্তায়, এই যেটা বাঁকুড়া থেকে শিলদা হয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তায় বাস পর্যন্ত ভেসে গেছে, এমন ঘটনাও মানে আমরা দেখেছি। তো এটা যতক্ষণ না এর সমাধান একটাই, যতক্ষণ না ড্রেজিং হচ্ছে, প্রপার ওয়েতে ড্রেজিং করা হবে, ততক্ষণ পর্যন্ত কখনো এই বন্যা রোধ করা যাবে না। এটা হতে থাকবে। একদমই। আজকের আমাদের এই অনুষ্ঠানে সঞ্জয় দা বর্তমান যে পরিস্থিতি, ঝাড়গ্রাম, আসানসোল, দুর্গাপুর যে পরিস্থিতি রয়েছে তার কথা তুলে ধরলেন। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আশা রাখবো খুব শীঘ্রই এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে। শেষ করব এক্সপ্রেস অনলাইন। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।